হাসিনার শাসনামলে ৬ শতাধিক গুম, সন্ধান চেয়ে স্বজনদের কান্না। আয়নাঘরে বেঁচে থাকাই ছিল দুঃসহ, ভুক্তভোগীরা দিলেন ভয়াবহ নির্যাতনের বর্ণনা। শিল্পকলাকে রঙ্গশালা বানিয়েছিলেন লাকি, হাজার কোটি টাকার মালিক দস্তগীরের প্রিয়ভাজন নীলা। সাবেক মন্ত্রীর আত্মীয়ের বাসায় অভিযান, বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার। বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, বিধ্বস্ত জনপদে ঘুরে দাঁড়ানোর লড়াই, ঝুঁকিতে ২০ লাখ শিশু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। আয়ু প্রায় শেষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ২০৩১ সালে ছুঁড়ে ফেলা হবে প্রশান্ত মহাসাগরের দুর্গম নিমো পয়েন্টে। শেখ হাসিনার দেশ দশকের শাসনামলে যাদের বিনা কারণে আটক বা গুম করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। আর যেন বিচার বহির্ভূত হত্যা, আটক বা গুম না হয় সে দাবিও ছিল তাদের। মানিক শিকদারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার, হাসিনার শাসনামলে গুম হওয়া মানুষের স্বজনদের কান্না। অবিলম্বে গুম হওয়া স্বজনদের খুঁজে বের করে হস্তান্তরের দাবি তাদের। আমার ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে র্যাব ও ডিবি এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওরা গাড়িতে উঠায়। দেশ স্বাধীন হওয়ার পর আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই না। আমাদের এখন একটাই আশা, তারে ফিরিয়ে দিক অথবা তার একটা খোঁজ খবর আমাদের কাছে দিয়ে দিক। মানববন্ধনে অংশ নেয়াদের একজন ফারজানা আক্তার। তার স্বামী পারভেজ হোসেন ২০১৩ সালের ২ ডিসেম্বর থেকে নিখোঁজ। ১১ বছর ধরে ফারজানা খুঁজছেন তার স্বামীকে। সবাই বলে লাশ চাই, আমি লাশ চাই না, আমি আমার স্বামীকে ফেরত চাই। ও তো কোনো অন্যায় করে না, কেন লাশ চাইবো? বাবার ছবি ছাড়া আর কোনো স্মৃতি নেই আদিবার কাছে। আমার বাবা এমন কি করেছিল যে আমার বাবাকে এমন ভাবে তুলে নিয়ে গেছে। আমি আমার বাবাকে শুধু ফেরত চাই। আমি এই ছবি ধরে না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। মা সন্তানের জন্য পথ চেয়ে আছে, ভাই ভাইয়ের জন্য অপেক্ষায়। সন্তান বাবাকে ফিরে পেতে আকুতি, অথচ কেউ জানে না কবে ফিরবে তাদের স্বজন। প্রধান ব্যক্তিটা যদি সংসারে না থাকে তাহলে মানুষের জীবনটা যে কতটা মানবেতর হতে পারে এটা তো একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে, আর এটা তো অন্য কাউকে প্রকাশ করা সম্ভব না। আমার মা শয্যাশায়ী, আমার মার গত বছর হার্টে রিং পরানো হয়েছে ৩টা। ভাবতে ভাবতে টেনশন করতে করতে আর একটা ফ্যামিলি ১৪ বছর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে হারিয়ে কিভাবে রান করে ভাইয়া। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে দ্রুত তাদের স্বজনদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি তাদের। রাষ্ট্রীয় নিপীড়নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, জননিরাপত্তার এই ধারণাকে ভেঙে ফেলতে হবে, ডিজিএফআই-কে ঢেলে সাজাতে হবে। কল্পনা চাকমার সাথে অপহরণের যে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস, তাকে কোনোভাবে তাকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয় না। ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান বা পরিবারের সদস্য এমন করে গুমের শিকার না হয় সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ স্বজনহারাদের। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। গোপন বন্দিশালা, ঘুটঘুটে অন্ধকার, রাত নাকি দিন কিছুই বোঝার উপায় নেই। দূর থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসতো তখন কিছুটা স্বস্তি মিলত। শেখ হাসিনার আমলে গুমের হিমশীতল অভিজ্ঞতা পাওয়া কয়েকজনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাবার এই ছবিটা ধরে আমি সব জায়গায় যাই, বাবার হাতটা ধরে তো যেতে পারি না, শুধু এই ছবিটাই তো আমার হাতে থাকে। এই শিশুটি তার বাবাকে কবে ফিরে পাবে কেউ বলতে পারে না। এরকম বহু পরিবারেই কান্নার যেন শেষ নেই। ও ফিল করে যে
বাবা জিনিসটা কি কাছে যে জ্বরে ধরতে পারে না, পাপা বলতে পারে না। তবে ফিরে আসা কেউ কেউ জানাচ্ছেন ভয়াবহ সেই সব দিনের কথা। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন গত 11 আগস্ট। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি, গুম করা হয়েছিল তাকে। কিছু সশস্ত্র ব্যক্তি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। একটা কক্ষ 5 ফিট বাই 10 ফিটের মতো হবে, এখানে বন্দি করে রাখে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পায়ে হাঁটিয়ে এবং গাড়িতে করে বর্ডার ক্রস করে তারপরে আরো 4-5 ঘন্টা ড্রাইভ করে শিলংয়ের একটা জায়গা গলফ লিঙ্ক, যেখানে গলফ মাঠ আছে, ওখানে ছেড়ে দেয় এবং বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে কিছু প্রাতঃভ্রমণকারীর লোকজনকে অনুরোধ করে আমার অবস্থা জানাই, পুলিশকে খবর দিতে বলি, তারা এসে আমাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক কিছু চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এরপর নানা আইনি জটিলতা পেরিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম করে দেয়। তবে এখনও তাকে তাড়া করে ফিরছে সেই সব ভয়ঙ্কর দিনের দুঃসহ স্মৃতি। আমার মনে হতো হয়তো আমার পরিবার পরিজন, আমার ছেলেমেয়েরা কোনোদিনই আমার কবর কোথায় জানতে পারবে না। সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত ঘরে ফিরলেও অনেকেই আর ফেরেননি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী তাদেরই একজন। 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। হাসিনা সরকারের পতনের পর বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 2016 সালের 23 আগস্ট তাকে আটক করা হয়। আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। এর আগে 2016 সালের 9 আগস্ট নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে। তিনিও মুক্তি পান হাসিনার ক্ষমতাচ্যুতির পর। গুম হওয়ার 5 বছর পর আয়নাঘর থেকে ফিরে আসেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ আরো কয়েকজন। আমাকে একটা জায়গায় রাখলো, ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, কোনো জানালা কিছু নাই। চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে, কখনো পিছনে হাত দিয়ে পরায়, কখনো সামনে হাত দিয়ে চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। শেখ হাসিনার 15.5 বছরে গুমের শিকার হন 6 শতাধিক। তাদের বেশিরভাগই এখনো ফেরেননি। আজও অপেক্ষায় তাদের স্বজনেরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে শেখ হাসিনার শাসনামলে গুম খুনের তদন্ত ও বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়াবহ মানবাধিকার বিরোধী অপরাধ করেছে। প্রত্যেক অপরাধের সুষ্ঠু তদন্তের পাশাপাশি গুম খুনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে। আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, এ বিষয়ে তদন্ত চলছে, তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি। সেনাপ্রধান আরও বলেছিলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত প্রক্রিয়াটি একটু ধীরগতিতে চলছে, এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির সহ 46 জনের নাম উল্লেখ করে মোট 196 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আক্কাস বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দেন।
শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে, পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। লাকী চলে যাওয়ার পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলার কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। হাসিনা সরকারের 15.5 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি ছিলেন লিয়াকত আলী লাকী। দীর্ঘ এই সময়ে বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। একাডেমির নৃত্যশালা নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। সেখানে রোমান সাম্রাজ্যের ক্যালিগুলার চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে। লাকীর বিদায়ের পর বেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্য কাহন। প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো সেই নৈশকালীন অফিসে? বছরের পর বছর রাত 9টা থেকে অফিস শুরু হয়, রাত 2টা পর্যন্ত অফিস হয়। কেন রাতের পর রাত অফিস হবে? একটা জিনিস আমার সচক্ষে দেখা, যেটা বলি আপনাকে, আমাদের সুন্দরী সুন্দরী সহকর্মীরা মহাপরিচালকের মদের পাত্রে মদ ঢেলে দিতে আমরা দেখেছি। এবং নারী কেলেঙ্কারি উনার সাথে শুধু না, উনার অলিগার্ক যারা ছিলেন, সিন্ডিকেটের সদস্য যারা ছিলেন, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংস্কৃত ঘনিষ্ঠদের কাছে উপঢৌকন হিসাবে পাঠানো হতো নারীদেরকে। রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলেও শোভা বর্ধন করতে দেখা গেছে লাকী ও তার কথিত নারী সঙ্গীদের। যাদের কাছে মদ, টাকা এবং নারী পাঠাতেন তাদের মধ্যে ওবায়দুল কাদের, প্রয়াত এইচটি ইমাম। একবার চুক্তি নবায়নের জন্য উনি প্রয়াত সাজেদা চৌধুরীকে 37 লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছিলেন। এবং সেই পার্টিগুলোতে সেই সকল প্রভাবশালী লোককে আমন্ত্রণ জানানোর মতো কোনো কারণ ছাড়া এবং তাদের মনোরঞ্জনের জন্য যে নারীদের কথা আমরা উল্লেখ করলাম, তারা সেখানে খুব সরবভাবে উপস্থিত থাকতেন। এমনকি লাকীর নিজেরও রয়েছে একাধিক অনৈতিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। শিল্পকলার এক নৃত্য ও কণ্ঠশিল্পীর বাসায় গানের শিক্ষক সেজে নিয়মিত যাতায়াত ছিল লাকীর। দারোয়ান জানি উনি গানের ওস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হাতটা বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ, রুবেল পাশে করে তাকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার আসছে, এখন দরজা আটকালে চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। একদিন আমার সে বলছে যে আপনারা কিছু বলতে পারেন না, এলাকার লোকজন যদি একবার অ্যাটেম্প করছে, ঢোকার পরে যখন ওই হারমোনিয়াম সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। প্রয়োজন না থাকলেও পদ সৃষ্টি করে অনেক নারীকেই লাকী নিয়োগ দিয়েছিলেন যারা সারগামও জানতেন না। মদ নারীতে মশগুল লাকীর স্বেচ্ছাচারিতা ও উদাসীনতায় তার ব্যক্তিগত গাড়ি চালক সহ শিল্পকলা একাডেমিতে চাকরি করা 4 জনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন কালচারাল অফিসার এক গর্ভবতী নারীও। টাঙ্গাইলের কালচারাল অফিসার, তার নাম ছিল রেদোয়ানা। ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। উনি আমাদের অফিসে লিখিত আবেদন করেছেন কর্তৃপক্ষ বরাবরে যে উনার জীবন নাশের আশঙ্কা আছে, ওনাকে যেন ঢাকায় নিয়ে আসা হয় অথবা অন্য কোনো জেলায় যেন বদলি করে দেওয়া হয়। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উনি সাক্ষাতের সুযোগ পেতেন, তখন মহাপরিচালক 2-3 মিনিট ওনার কথা শুনে বলতো কি, তুমি আগামী সপ্তাহে আবার এসো। আগামী সপ্তাহে আবার উনি আসতেন। এইভাবে সপ্তাহ পর সপ্তাহে এসেছে। ক্লিনিকে ছিলেন, ক্লিনিকে ঢুকে ওনার রুমে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারপরে আর কিছু হয়নি, এগুলো ধামাচাপা পড়ে গেছে। গেল 12 আগস্ট পদত্যাগের পর একে একে বেরিয়ে আসছে লিয়াকত আলী লাকীর কুকীর্তির কাহন কথা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের প্রিয় ভাজন ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলার একজন ভাইস চেয়ারম্যানের পদ নিয়েই 2,500 কোটি টাকার মালিক হয়েছেন। দখল করেছেন সরকারি বেসরকারি মালিকানাধীন জায়গা। পূর্বাচলে ক্রীড়া কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত জায়গা দখল করে নিজের নামে মার্কেট গড়েছেন। নীলার নীল বিষের ছোবল থেকে বাদ যায়নি প্রতিবন্ধী ও শ্মশানের জায়গাও। আওয়ামী সরকারের পতনের পর স্থানীয়রা এই নীলার বিরুদ্ধে গর্জে উঠেছেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। রবিউল ইসলামের ক্যামেরায় মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। রূপগঞ্জের রূপবান নীলা
নীলার নীল জালে আটকা পড়েছেন অনেক ধনকুবের রাঘব বোয়াল, তার মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার বিরুদ্ধে জমি দখলসহ নানা দুর্নীতি ও বেআইনি কাজে লিপ্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। রাজধানীর অদূরে রাজুকের গড়ে তোলা নতুন শহর পূর্বাচলে তার দাপটের সামনে প্রতিবাদ করার সাহস কারো ছিল না। ও ভাইস চেয়ারম্যান হওয়ার পর ওই দস্তগীর গাজী সহযোগিতায় সে কিছু টাকা মালিক হতে পারছে। পূর্বাচলে ৩০০ ফিট রাস্তার পাশে ক্রীড়া কমপ্লেক্সের জন্য সংরক্ষিত বিশাল সম্পত্তির উপর নিজ নামে নীলা মার্কেট বানিয়ে সেখানে লাখ লাখ টাকা সেলামির বিনিময়ে দোকান ভাড়া দিয়েছিলেন। মার্কেটের পাশেই আরেকটি প্লট দখল করে বানিয়েছেন ক্লাব। এটা রাজুক থেকে ক্লাবের নামে পূর্বাচল ক্লাব লিমিটেড নামে বরাদ্দ নেওয়া জায়গা। এই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে গোলাম দস্তগীর গাজী স্যার, নীলা ম্যাডাম হচ্ছে এই ক্লাবের মেম্বার অ্যাডমিনিস্ট্রেশন। নীলা মার্কেটটা আগে ছিল ওই যে ৩০০ ফিট রাস্তার সাথে স্টেডিয়ামের যে এরিয়া ছিল ওটার ভিতরে। প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত জায়গার উপর তৈরি করেছেন লেডিস ক্লাব। পূর্বাচলে একটি কনভেনশন সেন্টারের জন্য বরাদ্দ করা ৭৬ কাঠা জমি রেখেছেন নিজের কবজায়। শীতলক্ষার তীরে প্লট দখল করে সেখানে চালাচ্ছেন কয়লা পাথর বালুর কারবার। আর এসব অপকর্মে বটবৃক্ষ হয়ে নীলাকে ছায়া দিয়েছেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নীলার দখল দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও নীলা ছিলেন অপ্রতিরোধ্য। মনে করেন মানুষের জায়গা জমি দখল করছে, জোরে এগুলা কইরা পরেই করছে, এত টাকা সম্পদ মালিক হচ্ছে রাতারাতি। বিজনেসও করছে, প্লটের ব্যবসা বাণিজ্য করছে। তো আওয়ামী লীগ সরকার, এটা কি বলবো, আওয়ামী লীগ এটা তো সবাই জানে। এক পর্যায়ে নীলার এসব দখল দৌরাত্ম্য আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে ২০২২ সালের ৪ আগস্ট জেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলে ক্ষোভে ফেটে পড়েন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নীলার বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। ৩০ আগস্ট তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে নীলা। আওয়ামী শাসনের অবসানের পর এলাকাবাসী এবার সোচ্চার নীলার বিরুদ্ধে। হ্যার বাড়িটা পুরো ওই ভাঙ্গা শেষ করে দিচ্ছে। পলাতক নীলাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ জনতার। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আত্মীয়ের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণের মাল। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেলাই মেশিন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মেহেরপুর শহরের কেশবপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাই দোলন দর্জির ভাড়া বাড়িতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, সেলাই মেশিন, কোরআন শরীফ, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল। জানা গেছে এসবই সরকারি ত্রাণের মালামাল। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে বরাদ্দ ছিল। বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ফুফাতো ভাই দোলন দর্জি মাসিক ৬,০০০ টাকা হিসেবে ভাড়া নেন বাড়িটির নিচতলায় ডাইনিং রুম সহ ৩টি কক্ষ। সেখানে প্রায় ১ বছর ধরে সরকারি সব মালামাল রাখতেন তিনি। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যেতেন। মেহেরপুর সদর উপজেলার ভূমি কমিশনার জানান, প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর, যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলো এখানে রেখেছেন, সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা, যে নিয়মিত মামলা দায়ের, এইখানে আমরা যেতে পারব। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বন্যা পরিস্থিতির খবর। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের প্রায় সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ জন। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট।
ফেনীতে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে, রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ধাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়, রোডে গাড়ি দাঁড়ায় যায়। নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পৌর আশ্রয়কেন্দ্রে প্রতিদিন 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও 6 সেন্টিমিটার কমলেও এখনও 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থা ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের 8 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে 3 দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় 20 লাখ শিশু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিবৃতিতে সংস্থাটি জানায় 34 বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার বাংলাদেশের পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে 56 লাখ মানুষ। চট্টগ্রাম ও সিলেটে লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দী হয়ে আছে। অধিকাংশের কাছেই খাবারসহ জরুরি ত্রাণ সামগ্রী নেই। এ অবস্থায় নিরাপদ পানিসহ জীবন রক্ষাকারী ওষুধের জন্য অন্তত $3.5 কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির শিকার। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। কমছেই না ভোজ্য তেল, চিনির দাম, মাছ মুরগির বাজারও চড়া। দুর্ভোগের শেষ নেই কুষ্টিয়া পৌরসভার নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। কর বেড়েছে, নাগরিক সুবিধা বাড়েনি। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। ছাত্র জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে চিঠি দিয়েছেন। জেনেভায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হাইকমিশনারের মুখপাত্র। রিপোর্ট দুলি মল্লিকের। ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন, নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এমনকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। এতে ঘটে বিপুল হতাহতের ঘটনা। এবার মানবাধিকার লঙ্ঘনের সেসব ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র জানান, 1 জুলাই থেকে 15 আগস্ট অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে হাইকমিশনার ভলকার তুর্ককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংস্থাটি আরও জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি অনুসন্ধানী দল নিযুক্ত করবে জাতিসংঘ। মূল কারণ বিশ্লেষণের পাশাপাশি ন্যায় বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশও করবে দলটি। এ কাজের জন্য এরই মধ্যে তদন্ত দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করে সংস্থাটির প্রতিনিধি দল। এ সফরে সাম্প্রতিক বিক্ষোভে আটক আহত শিক্ষার্থীদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেন দলটি। দুলি মল্লিক, 21 টেলিভিশন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। ফোনালাপে প্রধান উপদেষ্টাকে তার শুভকামনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সে সাথে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যকার সৌহার্দ্য তাদের জনগণের স্বার্থে বাস্তবিক সহযোগিতায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন শেহবাজ শরীফ। অধ্যাপক ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে সংযোগ জোরদার করার আহ্বান জানান। সার্ক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার উপরও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। ক্ষমতার দাপটে শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দখল, চাঁদাবাজি আর টিসিবির পণ্য লুট করে কামিয়েছেন হাজার কোটি টাকা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি বললাম যে আমি যা আপনাকে দিলে আমি কবরস্থানে জায়গা নেই, আমি কোথায় যাব? কথা না, আমি জমি সোজা করব, আমাকে দাও। আমি বললাম আমি দিব না, আমি গাছ লাগাবো। তখনও জোর করি দখল করে নিয়ে গেছে। এমন মুন্সিয়ানা দেখেই স্থানীয়দের জায়গা দখল করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও প্রভাবশালী নেতা টিপু মুনশি। গোপালগঞ্জের বাসিন্দা টিপু মুনশি একসময় পরিবার নিয়ে চলে যান রংপুরে। সদরের পীরগাছায় টিনের চালাঘরে শুরু করেন বসবাস। এক পর্যায়ে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ম্যাজিকের মতোই পাল্টে যায় তার জীবন। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো হন সংসদ সদস্য। এরপর থেকেই রংপুরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন টিপু মুনশি। 2014, 18 ও 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে হন সংসদ সদস্য। দুদফায় বসেন বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ারে। পীরগাছায় ক্যাডার বাহিনী তৈরি করে চাঁদাবাজি আর জমি দখলে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন টিপু মুনশি। টিসিবির পণ্য কেনার নামেও চালাতেন কমিশন বাণিজ্য। প্রভাব খাটিয়ে নগরের নবদ্বীপগঞ্জ ও মধুপুরে তৈরি করেছেন দুটি বিশাল কোল্ড স্টোরেজ। স্থানীয়দের জমি দখল নিয়ে ছেলে অপু মুনশির নামে গড়েছেন ক্যান্সার হাসপাতাল। নগর জুড়ে নামে বেনামে কিনেছেন বেশ কয়েকটি ফ্ল্যাট। ঢাকায় প্লট ফ্ল্যাট ছাড়াও বিদেশে আছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ওই যে ক্যান্সার হাসপাতাল দিল, এখানে স্টোর দিছে। টিপু মুনশি রংপুরের বিভিন্ন এলাকায় জমি দখল করেছে। রংপুর 4 আসনের জনগণ তাকে কখনোই ভোট দেননি, সে নিজে নিজে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়াতেও টিপু মুনশি ছিলেন সিদ্ধহস্ত। দুর্নীতির মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা তারা টাকার মালিক হয়েছে। টিপু মুনশি গ্রেফতার হওয়ায় উল্লিখিত এলাকার মানুষ তার অবৈধ সম্পদ জব্দ করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষকে জিম্মি করে রক্ত শুষে খাওয়া এই টিপু মুনশির ফাঁসি নিশ্চিত করার জন্য রংপুরের মানুষের সোচ্চার হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কমছে না সয়াবিন তেল ও চিনির দাম। দোকানিরা এজন্য ডলারের বিপরীতে টাকার দর পতনকে দায়ী করলেও ভোক্তারা দায় চাপাচ্ছেন সিন্ডিকেটের ওপর। এদিকে সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে মাছ ও মুরগির দামও। মেহেদি হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে 2023 সালের 31 জুলাই প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম ছিল $1,135 মার্কিন। এক বছরের ব্যবধানে 31 জুলাই 2024 এসে সেই সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন $1,079। অন্যদিকে খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি কেজি চিনি এখন বিক্রি হচ্ছে 44 সেন্ট বা 52 টাকায়। অথচ এই দুটি পণ্যই দেশের বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন মিল মালিকরা না কমানোয় তারা দাম কমাতে পারছেন না। কোম্পানিগুলো এখনো আগে যে রেটে সেই রেটে আমাদেরকে মাল দিচ্ছে, তেমন কিছু কমে নেই। আমাদের তো ওইখান থেকে যদি ছাড় দেয় তখন তো বাজারে সব জায়গায় থেকে রেট কম হয়ে যাবে। ক্রেতারা বলছেন এ দুটি পণ্যের বাজার গুটি কয়েক কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছে, তাই তারা ইচ্ছে মতো মুনাফা লুটছে। ইন্টারন্যাশনাল মার্কেটে যাই হোক না কেন আমাদের এখানে দাম কখনোই কমে না, আর যদি বাড়ে সঙ্গে সঙ্গে ওই দিনই বাড়ে, কিন্তু যদি কমে তখন অনেক ধরনের অজুহাত। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে খানিকটা বেড়েছে মাছের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে একটু মাছের দাম কেজিতে 100 টাকা বাড়ছে, যে ওই বন্যার কারণে মানে পানির কারণে মাছ কম ধরা পড়ে। মুরগির দামও বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা করে। গত এক সপ্তাহ থেকে আজ পর্যন্ত কেজিতে ব্রয়লার মুরগি 5 টাকা বাড়ছে আর কক মুরগি 10 টাকা বাড়ছে। তবে সবজির দামে নেই পরিবর্তন। দুন্দুল 60 টাকা, করলা 60 টাকা, কাঁকড়া 60 টাকা, শসা হলো 40 টাকা। বেগুন ছিল 80 টাকা, আজকে 70 টাকা। ঠিক, শসার কেজি 50 টাকা।
পেঁয়াজ, রসুন, আদার দামও অপরিবর্তিতই আছে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। কুষ্টিয়া পৌরসভার নতুন ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। কর বাড়লেও নেই নাগরিক সুবিধা। নানা দুর্ভোগ নিয়ে চরম ক্ষুব্ধ নাগরিকরা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ৪২ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড সংখ্যা ২১টি। এর মধ্যে ২০১৫ সালে নতুন সংযোজন হয় ৯টি ওয়ার্ড। ৯ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়ন নেই নতুন করে যুক্ত হওয়া এসব ওয়ার্ডে। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলম পাখির বাসার প্রাচীর সংলগ্ন এলাকার মানুষের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। বর্ষায় সেটি কাদাময় হয়ে যায়। শুধু এ সড়ক নয়, ১৩ নম্বর ওয়ার্ডের ৯০ ভাগের বেশি সড়ক ব্যবহার অনুপযোগী। এতে চরম ক্ষুব্ধ নাগরিকরা। ৯ বছর ধরে পৌরসভা হয়েছে, কোনো পৌরসভার কোনো কাজের উন্নয়ন না। এই তো দেখছেন উন্নয়নের গতি। হাঁটতে পারিনি, আমার রাস্তাটা বারবারই বলি কিন্তু হয়ে যাবে। একই অবস্থা অন্য ওয়ার্ডগুলোর। অল্প বৃষ্টিতে জমে হাঁটু পানি। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নেই। ১০০% রাস্তার মধ্যে প্রায় ৭০% রাস্তায় ১৩ নম্বর ওয়ার্ডে খারাপ। বৃষ্টি হলে মানে ১ হাত ১.৫ হাত গাড়ি যায়, ভ্যান নিয়ে ঢোকা যায় না। নতুন করে পৌরসভা ভুক্ত হওয়া এলাকার উন্নয়ন না হওয়ায় নাগরিকদের মতোই হতাশ কাউন্সিলররা। একজন কাউন্সিলর হিসেবে মাসিক মিটিংয়ে কান্না পঞ্জপ্ত করেছে যে আমার অবস্থা চরম খারাপ। আমাদের এলাকায় বিশেষ কিছু বরাদ্দ টরাদ্দ দিয়ে পৌরসভার ফান্ড থেকেই কিছু রাস্তাঘাট করে দেওয়া হবে, কিন্তু এগুলো মেয়র মহোদয় আমলেই নেয় না। সচেতন নাগরিকরা বলছেন, পৌরকর, পানির বিল সহ সব খরচ বাড়লেও সেবা একটুও বাড়েনি। আমরা অনেকবার পৌরসভা মেয়রের কাছে গিয়েছি, কথা বলেছি, তাকে জানিয়েছি, আমাদের আশ্বাস পেয়েছি আমরা বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে, মেয়রের কাছ থেকে, কিন্তু শুধু আশ্বাসের মধ্যেই কথাগুলো সীমাবদ্ধ থাকতেছে। পৌরসভা প্যানেল মেয়র জানান, ২০১৫ সালে নির্বাচনের পর নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়নের জন্য মেগা প্রকল্পের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। জোড়াতালি দিয়ে চলছে সবকিছু। জনগণ চায় কি? পানি নিষ্কাশন, রাস্তা, ল্যাম্পলাইট, এইগুলো দেওয়া যাচ্ছে জনগণ চায়। আসলে জনগণের তো বোঝাই দেওয়া যাচ্ছে কোনো অবস্থাতে ধরে রাখা যাচ্ছে না। এটা কাজ করতে হবে। কাজ করতে হলে প্রজেক্ট নিয়ে আসতে হবে। সেই প্রজেক্ট কুষ্টিয়া পৌরসভা ব্যর্থ হয়ে গেছে। কুষ্টিয়া পৌরসভার নতুন এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের দাবি নাগরিক সমাজের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধান চান কামালা হ্যারিস, সিএনএন-এর সাথে বিশেষ সাক্ষাৎকার। বৃষ্টিতে মাঠেই গড়ালো না ম্যাচ, রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন পরিত্যক্ত। সন্ধ্যার ২১ সংবাদে আবারও আমন্ত্রণ। শুরু হয়েছে ২১ টেলিভিশনের ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন। এতে অংশগ্রহণ করেন দেশের সকল জেলা ও উপজেলার প্রতিনিধিরা। সে সময় প্রতিনিধিদের নতুন উদ্যমে ২১ চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান জানানো হয়। মফিউর রহমানের রিপোর্ট। ২১ টেলিভিশনের সকল জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে ২ দিনের সম্মেলন। তো আমরা একটু শুরু করি। আমাদের এখনকার সেশন হচ্ছে উদ্বোধন করেন ২১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও বার্তা বিভাগের প্রধান রাশেদ চৌধুরী। তিনি বলেন, প্রতিনিধিরা ২১ চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন। এখন কিন্তু সবচেয়ে বড় সময় আপনার ঢাকার বাইরে থেকে সংবাদ নিয়ে এই ২১কে উঠিয়ে নিয়ে আসা। মানুষ ঢাকায় থাকে না, মানুষ থাকে ঢাকার বাইরে। পরে ২১ বার্তা বিভাগের ডেপুটি হেড অফ নিউজ, সম্পাদকীয় প্রধান, চিফ রিপোর্টার সহ ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। ভালো ভিডিও পাইলাম, ভালো ফটো, স্টিল ফটোগ্রাফিও আমি ভালো পাইলাম। নাও দ্য মেইন সোর্স অফ ইনফরমেশন ইজ ক্রাউড। ক্রাউড কয় টাইপের? 2 টাইপস অফ ক্রাউড। আমি দেখতে চাই না যে পুরাতন একটা কিছু দিয়ে আমার স্টোরি শুরু হলো, সেক্ষেত্রে আমাকে সামথিং নিউ। অনেক সময় ভালো করে কেয়ার করলে, কাজে ব্যস্ততা কম থাকলে চেক মানুষ সেটা দেখতে বাধ্য হয়। এ সময় সংবাদ সংগ্রহের বিভিন্ন প্রতিকূলতার কথা শোনেন বার্তা বিভাগের ঊর্ধ্বতনরা। নিজেরা যদি স্বচ্ছতার সাথে যে কোনো প্রতিবেদন তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আপনার মাপকাঠি নিজেই তৈরি হয়ে যায়। সংবাদ সংগ্রহের নানা কৌশল নিয়ে দিক নির্দেশনা দেন তারা। মোবাইল জার্নালিজমকে
খাটো করে দেখার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের আরও দক্ষ করে তুলবে বলে মনে করছেন ২১ টেলিভিশনের প্রতিনিধিরা। দীর্ঘদিন পরে এবারে প্রতিনিধি সম্মেলন এবং এই সম্মেলনকে সামনে রেখে আমরা যারা প্রতিনিধি কাজ করতেছি আমরা নতুন উদ্দীপনায় নতুন আঙ্গিকে আমরা কাজ করব। এই সম্মেলনের মাধ্যমেই আমরা নেক্সটে আরও মানে নিউজে আরও গুরুত্ব বেশি দেব। আমরা কারো কাছে মাথা নত করি না, এই আদর্শ বজায় রেখে যেন আমরা আগামীতে নতুন করে নিউজ করতে পারি। প্রতিনিধি সম্মেলনে যা শিখব, যা জানবো, এটি আমাদের কর্মক্ষেত্রে আমরা প্রয়োগ করব। সম্মেলনের সমাপনী দিনে ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সবকিছু শুরু যেমন আছে তেমনি শেষও আছে। মহাকাশে সভ্যতার ইতিহাস গড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আয়ু প্রায় শেষের দিকে। ২০৩১ সাল নাগাদ এটিকে ছুঁড়ে ফেলা হবে প্রশান্ত মহাসাগরের দুর্গম নিমো পয়েন্ট এলাকায়। স্টেশনটি ধ্বংস করতে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সাথে ১০,০০০ কোটি টাকার চুক্তিও করে ফেলেছে নাসা। ২১ স্পেশালে আশরাফ শুভর ২ পর্ব প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। পৃথিবীর বাইরে মানুষের একমাত্র স্থায়ী আবাসস্থল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS। নির্মাণ কাজ শুরু ১৯৯৮-তে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০০০-এ। ভাসমান এই গবেষণাগারে প্রথম পা রাখেন ২ রুশ নভোচারী সের্গেই ক্রিকালেভ ও ইউরো গিটজেনকো। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম শেফার্ডও তাদের সঙ্গী ছিলেন। প্রযুক্তিগত দিক দিয়ে মানুষের সবচেয়ে বড় সাফল্য এই স্টেশন তৈরি হয়েছে ৪ দেশ ও একটি সংস্থার উদ্যোগে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্টেশনটির নেতৃত্বে থাকলেও ইউরোপ, কানাডা ও জাপান রয়েছে সহযোগীর ভূমিকায়। এই পর্যন্ত ২০ দেশের ২০০-র বেশি নভোচারীর পা পড়েছে এই মহাকাশ কেন্দ্রে। বলা হয় যাত্রা শুরুর পর থেকে এটি কখনো মানব শূন্য থাকেনি। ৬ রুমের এই স্টেশনে রয়েছে মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণাগার। এছাড়া পানি বিশুদ্ধ করা ও ক্যান্সারের মতো রোগের চিকিৎসা নিয়ে গবেষণা হয় এখানে। এই পর্যন্ত প্রায় ৩৩০০ গবেষণা চালানো হয়েছে এই স্টেশনে। প্রতি বছর এটি পরিচালনায় নাসার খরচ $৪০০ কোটি। ২৪ বছরের দীর্ঘ সফরে মহাকাশে পর্যটন, ভ্রমণ, সিনেমার শুটিংয়ের মতো অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। তবে এখন বয়সের ভারে প্রায় নুবজ ISS। যান্ত্রিক ও প্রযুক্তিগত নানা সমস্যার কারণে ভোগান্তিতে পড়ছেন নভোচারীরা। গেল জুনে ৮ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে গেছেন নাসার ২ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কারিগরি ত্রুটির কারণে ২০২৫ সাল পর্যন্ত মহাকাশ কেন্দ্রেই থাকতে হবে দুজনকে। তাই মহাকাশ বিজ্ঞানের এই অনন্য কীর্তি ২০৩০ সাল পর্যন্ত টিকে থাকবে পৃথিবীর কক্ষপথে। এরপর মহাকাশযানের কবরস্থান নামে খ্যাত নিমো পয়েন্টে ডুবিয়ে ফেলা হবে ISS। ফুটবল মাঠের আয়তনের সমান এই স্টেশনকে মহাকাশ থেকে পৃথিবীর বুকে নামিয়ে আনা সহজ কাজ হবে না বিজ্ঞানীদের জন্য। এরই মধ্যে এটিকে ধ্বংস করতে স্পেস এক্সের সাথে $৮৪৩ মিলিয়ন চুক্তি করেছে নাসা। এটিকে কক্ষপথ থেকে টেনে নামাতে ডি অরবিট ভেহিকেল নামের বিশেষ একটি যান তৈরি করবে ইলন মাস্কের প্রতিষ্ঠান। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার হওয়া ব্যক্তিরা এখনও অসহনীয় চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাদের সহায়তায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে যৌথ বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা এমনটাই বলেন। জানান, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও গুমের শিকার হওয়া ব্যক্তিরা নীরব থাকছেন, অনেকে অভিযোগও তুলে নিচ্ছেন। এ অবস্থায় আগামী বছর ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড কংগ্রেস অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসে গুম প্রতিরোধে সমন্বিত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকান রাখবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় বৃহস্পতিবার সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান কমলা। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিতের পর এটিই কোনো সংবাদ মাধ্যমকে দেয়া তার প্রথম সাক্ষাৎকার। এ সময় ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান বলেও জানান কমলা হ্যারিস। সাক্ষাৎকারে অভিবাসন নীতি নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিস নিজের জাতিগত পরিচয় নিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন সিএনএনকে দেয়া এই সাক্ষাৎকারে। জানাবো খেলার খবর। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম টেস্টেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। এদিন বাংলাদেশ সময় 11টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ায় সে সময়ে হোটেলেই ছিলেন দু দলের খেলোয়াড়রা। স্থানীয় সময় দুপুর 12টার কিছুক্ষণ পরেই প্রথম দিনের খেলা পরিত্যক্তের ঘোষণা আসে। যদিও সময় বাকি ছিল প্রায় 2 সেশন, তবে বৃষ্টির তোপে খেলা শুরু হওয়ার সম্ভাবনা দেখেননি আম্পায়াররা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটে এগিয়ে আছে বাংলাদেশ। এদিকে বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান শাহিনসের কাছে সিরিজ হারল বাংলাদেশ এ দল। বৃষ্টিতে বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিনসের মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, যে কারণে সিরিজও খুঁয়েছে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকরা জিতে নিয়েছে 1-0 ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেল 23 সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 5 ও 8 সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হাভিয়ার ক্যাব্রেরার দল। তিনি এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব 20 দলের 4 ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মনকে। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচের ফল অনুকূলে এলে র্যাঙ্কিংয়ে উন্নতি হলে বাছাইয়ের তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল জামানরা। ক্যাব্রেরার বিশ্বাস, দ্রুততম সময়ের মধ্যে ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হবে দল। Today's practice we have made the final selection of players in a 23 players list that involve players from Bashundhara Kings, from the under-20 champions and from the group that has been with us in this training camp. আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। হাসিনার শাসনামলে 6 শতাধিক গুম, সন্ধান চেয়ে স্বজনদের কান্না। আয়নাঘরে বেঁচে থাকাই ছিল দুঃসহ, ভুক্তভোগীরা দিলেন ভয়াবহ নির্যাতনের বর্ণনা। শিল্পকলাকে রঙ্গশালা বানিয়েছিলেন লাকি, 1000 কোটি টাকার মালিক দস্তগীরের প্রিয়ভাজন নীলা। সাবেক মন্ত্রীর আত্মীয়ের বাসায় অভিযান, বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার। এবং বন্যায় মৃত্যু বেড়ে 54, বিধ্বস্ত জনপদে ঘুরে দাঁড়ানোর লড়াই, ঝুঁকিতে 20 লাখ শিশু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।